আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পোষ্য কোটা নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের পক্ষে বিপক্ষে অবস্থানে 25শে সেপ্টেম্বরের পরিবর্তে 16ই অক্টোবর রাকসু নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি 150 আসনে বিজয়ী হতে পারে দাবি, তরুণদের বৃহত্তর জোট আসছে বলে ঘোষণা। এ দেশে কর দিলেও সেবা পাওয়া যায় না অভিযোগ, তারল্য সংকট ঘোচাতে সঞ্চয়পত্র বেচাকেনায় আলাদা বাজারের সুপারিশ। দেরিতে হাসপাতালে আসায় ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে বললেন স্বাস্থ্যের ডিজি, শনাক্তকরণ কিট ও ওষুধের ঘাটতি নেই মন্তব্য। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষার অভিযাত্রায় তরুণদের বেশি যুক্ত হওয়ার আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন 25শে সেপ্টেম্বরের পরিবর্তে হবে 16ই অক্টোবর। পোষ্য কোটা নিয়ে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় রাকসু নির্বাচন কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন পূর্ব বিরাজমান পরিস্থিতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনার পর নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল সহ 5টি প্যানেল রাকসু নির্বাচনের পরিবেশ নেই বলে সাংবাদিকদের জানিয়েছে। অন্যদিকে বিকেলে ইসলামী ছাত্র শিবির 25শে সেপ্টেম্বরই নির্বাচনের দাবি জানায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে জয়ী হওয়ার আশা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, 100 আসন পাওয়ার অবস্থাও বিএনপির নেই। তরুণদের নেতৃত্বে নতুন জোট আসছে উল্লেখ করে তিনি বলেন, শাপলা প্রতীক পাওয়ার বিষয়ে ছাড় দেবে না এনসিপি। একই দিন নির্বাচন কমিশনে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। নাজিব বেগের রিপোর্ট। সরকারের নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন করতে বিভিন্ন ধরনের প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন। এই অবস্থায় নির্বাচন ভবনে কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে ইউরোপীয় ইউনিয়নের 8 সদস্যের প্রতিনিধি দল। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সাথেও সাক্ষাৎ করে দলটি। একই দিন প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসে এনসিপির প্রতিনিধি দল। পরে দলের নেতারা বলেন, নিবন্ধন নিয়ে সুখবর পেতে যাচ্ছে এনসিপি। নিবন্ধন প্রক্রিয়া সেটা অনেকে যারা পরিশ্রম করেছেন পুরো দেশবাসী তাকিয়েছিল, সেটাতে আমরা একটি পজিটিভ সাইনের দিকে যাচ্ছে এবং এটা সুখবর আসছে। আমরা যেহেতু বিএনপি না, এজন্য বিএনপির ব্লকও যাচ্ছে না। আমরা যেহেতু জামাত না, এজন্য জামাতের ব্লকও যাচ্ছে। গত 15 বছরে যে তরুণরা আন্দোলন করেছিল, অনেকেই দল সৃষ্টি করেছিল, তারা অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য। আমরা তাদের সাথে আলোচনা চলমান রেখেছি। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসাথে একীভূত হয়ে কাজ করব। নির্বাচনে এনসিপি বড় ধরনের সাফল্য পাবে বলেও মনে করে দলটির নেতারা। আমরা 300 আসনে প্রার্থী দিব ইনশাল্লাহ, এবং আমরা সেখানে বলেছিলাম যে আমরা 300 আসনে জয়ের জন্য আমরা প্রচেষ্টা করব। কিন্তু হোয়েন ইট কামস টু দ্য প্র্যাকটিক্যাল, আমরা সেখানে বলেছিলাম যে আমাদের 150টা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জেতার মতন সিচুয়েশনে আছে। আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির 50-100 আসনের উপরে যাবে না, কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলানিতে যাচ্ছে। যে বিএনপি জামাতকে ভণ্ডামি বাদ দিতে হবে বলে মন্তব্য করে এনসিপি নেতারা বলেন, আগামী সংসদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থাকতে পারবে না। কিন্তু এখানে একটা বিষয় যে নারীদের আসন রয়েছে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। 111-এর -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনায় তিনি বলেছেন, এ লক্ষ্যে 5ই অগস্টের পর থেকেই বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ডাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন তিনি। আসন্ন দুর্গাপূজায় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রিজভী। ভয়ঙ্কর
অপপ্রচার বিএনপির বিরুদ্ধে দেওয়া হচ্ছে 5ই আগস্টের পর থেকে। সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল টার্গেট করে বসলো বিএনপি। 111-এর -2 যে তত্ত্ব দেওয়া হয়েছিল সেই তত্ত্বের সাথে এটা মিলে যায়। একজন তো সরে গেছে, পালিয়ে গেছে, এখন বিএনপির বিরুদ্ধেও বিভিন্ন তকমা লাগিয়ে তাকে যদি রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়া যায়, এই ধরনের কিছু অসমতল মাঠ করার চেষ্টা চালানো হচ্ছে। আপনারা চোখ কান সব খোলা রাখবেন যাতে কোনোভাবেই হিন্দু সম্প্রদায়ের একটি বড় ধর্মীয় উৎসব এই দুর্গাপূজায় যেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সৃষ্টি না হয়। অর্থ উপদেষ্টা বলেছেন, এদেশে ট্যাক্স দিয়েও সেবা পাওয়া যায় না। বাইরের দেশে ট্যাক্স দিলে জনগণ সরকার থেকে ভালো সেবা পায়। তিনি বলেন, সরকারের আয়ের জন্য শুধু ট্যাক্সের উপর নির্ভরতা কমিয়ে অন্য দিকেও মনোযোগ দেওয়া দরকার। একই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, তারল্য বাড়াতে সঞ্চয়পত্র বেচা কেনার জন্য আলাদা লেনদেনযোগ্য বাজার তৈরি করতে হবে। পরাগ আজিমের রিপোর্ট। বাংলাদেশে বন্ড ও সুকুক বাজার উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও ঢাকা স্টক এক্সচেঞ্জের আয়োজনে সেমিনার। অংশ নেন সরকারি নীতি নির্ধারক, সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থার প্রধানসহ আর্থিক খাত সংশ্লিষ্টরা। দীর্ঘমেয়াদী ঋণ ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের উপর নির্ভরতা কমিয়ে বন্ড ও সুকুক বাজার উন্নয়নের তাগিদ দেন তারা। বন্ড এবং সুকুক হচ্ছে আমাদের ইনভেস্টরদেরকে সবচেয়ে বেশি প্রোটেকশন দেবে। সবকিছু খারাপের মধ্যে এই দুটো প্রোডাক্টের কম্পারেটিভলি সবচেয়ে বেশি সিকিউরড। We have a huge pool of সঞ্চয়পত্র. In principle, it should be tradable. It's a non-tradable segment of the market. You have a tradable, you can get out of it if you in the secondary market, and increases the liquidity in the market. Non-government সঞ্চয়পত্র needs to be also tradable and needs to be structured like a bond. That way we can double the bond market size overnight. আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। আমাদের এখন ব্যাংকের সাথে স্টক মার্কেটের মধ্যে একটা সমঝোতার জন্য একটা কমিটি হয়েছে, কাজ হচ্ছে। যে জিনিসটা আমাদের আগে যেটা ছিল সেটা হচ্ছে এই দুটো মধ্যে কোনো সমঝোতা ছিল না। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে পদ্মা সেতু, মেট্রো রেল সহ মেগা প্রকল্পগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসা সম্ভব। Even the existing ones can be securitized. Why not Padma Bridge? Why not Jamuna Bridge? Why not other things? They would have come forward to securitize it because they will be assured with a steady flow of income. Tax উপর নির্ভর করলে চলবে না। ট্যাক্স, নন ট্যাক্স রেভিনিউ আর ট্যাক্স রেভিনিউ সেটা আমাদের অনেক লো। আমাদের দেশে এটা আর একটা খারাপ জিনিস, আমরা ট্যাক্স দেই কিন্তু সেবাটা পাই না। তখন লোকজন তো একটু গোসা করবেই, তাই না? এনবিআর অফিসিয়ালদের বলছে, ভাই একটু সেবা দেন, সেবা ভালো দিলে আপনার ট্যাক্স ফিটাও বেশি দেবে। আলোচকরা বলেন, সামনে পুঁজিবাজারে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হবে বন্ড ও সুকুক, আর সেকেন্ডারি শেয়ার বাজারেও ফিরে আসবে সুশাসন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ডেঙ্গু শনাক্তের কিট ও ওষুধের ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, জনসচেতনতার অভাব ও দেরিতে হাসপাতালে আসায় ডেঙ্গু রোগী মারা যান। তিনি বলেন, সেপ্টেম্বরেই সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হয়েছে এবং মৃত্যুও বেশি। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় ঢাকায় ডেঙ্গু রোগী বেশি। আক্তার হোসেনের রিপোর্ট। দেশের হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গু শনাক্তে কিট ও চিকিৎসা সামগ্রীর পর্যাপ্ত মজুদ ও সরবরাহ রয়েছে। এবার আক্রান্তের সংখ্যা বেশি। আক্রান্তের সংখ্যা অনুসারে মৃত্যু হার কম। মৃত্যু কখনোই আমাদের আকাঙ্ক্ষিত বিষয় না। সব হাসপাতালে ডায়াগনস্টিক কিট রয়েছে, স্যালাইন রয়েছে, এবং গত কয়েকদিন আছে আমরা আইএফআরসি থেকে 1 লক্ষ ব্যাগ স্যালাইন পেয়েছি, সেটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আমাদের ইডিসিএলকে অ্যাকচুয়ালি আমরা অগ্রিম বার্তা দিয়েছি, তারা যেন রেডি থাকে এবং প্রয়োজন মতো যেন আমাদের স্যালাইন আমরা দিতে পারি। ডাক্তারদের স্বল্পতা থাকার সত্ত্বেও আমরা যেখানে সমস্যা হচ্ছে সেখানে ডাক্তার মোবিলাইজ করার চেষ্টা করছি। মহাপরিচালক জানান, এবার আক্রান্তের সংখ্যা বেশি হলেও গতবারের তুলনায় মৃত্যুহার কম। তবে যারা মারা গেছেন তাদের বেশিরভাগই হাসপাতালে এসেছেন দেরি করে। আমরা মৃত্যুগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে অর্ধেকের বেশি ভর্তি হওয়ার প্রথম দিনের মধ্যেই মারা যাচ্ছে এবং 2/3 মোটামুটি দ্বিতীয় দিনের মধ্যে মারা যাচ্ছে। সো মানে রোগী খারাপ অবস্থায় হাসপাতালে আসছে
একটা বিষয়। সো এইটা যদি আমরা কমাতে চাই বা প্রতিরোধ করতে চাই তাহলে মানুষের সচেতনতার কোনো বিকল্প নাই। মশা নিধনের কাজ তো অ্যাকচুয়ালি স্বাস্থ্য বিভাগের আন্ডারে না, এইটা হচ্ছে আপনার স্থানীয় সরকারের আন্ডারে, আপনি জানেন সিটি কর্পোরেশন আন্ডারে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সবার সচেতনতা জরুরি মন্তব্য করে তিনি বলেন, সময়মতো চিকিৎসা শুরু করা গেলে মৃত্যু অনেক কমে আসবে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনার সরকারকে সরিয়ে দিতে নীল নকশা করার দাবি নাকচ করে দিয়ে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান মোহাম্মদ জুনায়েদ বলেছেন, এটা ছিল ন্যায্যতার বৈধ আন্দোলন। তিনি বলেন, গত বছরের 19শে জুলাই হেলিকপ্টার থেকে পুলিশ ও র্যাব আন্দোলনকারীদের উপর গুলি করে 20 থেকে 25 জনকে হত্যা করতে দেখেছেন তিনি। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান মোহাম্মদ জুনায়েদ সাক্ষ্য দেওয়ার পর তাকে জেরা করেন স্টেট ডিফেন্স আইনজীবী। এ সময় বিগত সরকারকে বৈধ দাবি করে তাদের সরিয়ে দেওয়ার জন্য দায়ী করলে এর জবাব দেন জুনায়েদ। এই যে আন্দোলনটা তারা করেছিলেন সে আন্দোলনটা ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য। সেই প্রসঙ্গেই আমি তাকে, একটা মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে। এটা কোনো মেটিকুলাস ডিজাইন ছিল না, এটা ছিল একটা ন্যায়সঙ্গত দাবির আন্দোলন এবং সেই আন্দোলনে আমরা দেখেছি কিভাবে করে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। 19শে জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে গুলির ঘটনা নিয়ে কথা বলেন শেখ হাসিনার আইনজীবী ও সাক্ষী। 19শে জুলাই যাত্রাবাড়িতে চিটাং রোডের স্পটে আমাদের উপর সরাসরি হেলিকপ্টার থেকে পুলিশ, র্যাব, বিজিবির গাড়ি থেকে সরাসরি গুলি করা হয়েছে। সেখানে অন দ্য স্পটে আমি নিজের চোখে 20 থেকে 25 জনকে পড়ে যেতে দেখেছি। আর টার্গেট করে গুলি করেছি এই জন্য, যেহেতু এটা একটু ষড়যন্ত্র, সেই জন্য আমি মনে করি এবং আমার ক্লায়েন্ট মনে করে যে এই গুলিগুলি তার নির্দেশে, আমার শেখ হাসিনা, আমার যে আসামি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের নির্দেশে হয় নাই। এটা তারা নিজেরাই যে কোনোভাবে হোক তৈরিকৃত একটি গুলির অংশ। এ মামলায় আরও সাক্ষ্য দেন শহীদ সৈকতের বোন সাবিনা আফরোজ সেবন্তী। মঙ্গলবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025 ইতিহাসের পাতায় একটি নেতিবাচক ও প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে থাকবে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনিয়মের অভিযোগ জানালেও তারা সেগুলো আমলে না নিয়ে ভোটকে প্রশ্নবিদ্ধ করেছে। লায়লা নসিনের রিপোর্ট। ডাকসু নির্বাচনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানালেও প্রায় 2 সপ্তাহ পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গণমাধ্যমের সামনে এলেন ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়ের পরিষদ। ভোটাধিকার প্রয়োগের উৎসবটি মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আবিদ জানান, নির্বাচন নিয়ে করা অভিযোগগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন আমলে না নেওয়ায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ তারা। নিয়ম ও অসঙ্গতি সমূহের বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে সমাধানের অনুরোধ করলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি, বরং ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করে চলেছেন, যার ফলে ডাকসু হল সংসদ নির্বাচন 2025 ইতিহাসের পাতায় একটি নেতিবাচক প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে ঠাঁই পাবার দিকে এগিয়ে যাচ্ছে। ভোটদানের হারে অসামঞ্জস্যতা, ব্যালট পেপারের প্রকৃত সংখ্যা না জানানো, বল পয়েন্ট দিয়ে ভোট দেওয়া সহ নানা অভিযোগ তুলে ধরেন আবিদ। একটি নির্দিষ্ট সময়ের পরের ভোটগুলোতে বল পেন ব্যবহার করে পরিকল্পিতভাবে ভোট নষ্ট করার হীন চেষ্টা ছিল কিনা তা নিয়ে অধিকাংশ প্রার্থীর মনে শঙ্কা তৈরি হয়েছে। আমরা কিন্তু পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ধৈর্যের পরিচয় দিয়েছি। ডাকসু নির্বাচন নিয়ে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের অভিযোগ আমলে নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট রবিবার রাত 1টা 40 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।
সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস ২৬শে সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়া তিনি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। ভাষণে তিনি বিগত এক বছরে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারমূলক উদ্যোগ ও জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশার কথা তুলে ধরবেন। ২রা অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। আবহাওয়ার বৈরী আচরণ প্রশমনে অধিক পরিমাণে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনরা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নওগাঁতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়নে যুক্ত হয়ে টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে পরিবেশ রক্ষার অভিযাত্রায় তরুণদের আরও বেশি যুক্ত হওয়ার আহ্বান সুধীজনদের। সে সময় মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় গাছের চারা বিতরণ করা হয়। ইমরুল কায়েসের তথ্য ও ভিডিওচিত্রে মুশাহিদ রনির রিপোর্ট। দেশজুড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যাপক সবুজায়নের অভিযাত্রায় নওগাঁয় দ্বিতীয় ধাপের বৃক্ষায়ন ও বিতরণ কর্মসূচি। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় কার্যক্রমে অংশ নেন শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ। সারা বাংলাদেশে একসময় কত গাছ ছিল, সেই গাছ কিন্তু দিন দিন কমে গেছে। এই যে গাছ, এই গাছের কিন্তু জীবন আছে এবং সেই জীবনকে যদি বাঁচিয়ে রাখতে হয় গাছের পরিচর্যা করতে হবে, গাছকে সুস্থভাবে বড় করতে হবে। আসুন সবাই মিলে আমরা নানা ধরনের গাছ তো লাগাবই, তার সাথে যেই বৃক্ষগুলো অনেক উঁচু হয় সেই গাছগুলোও লাগাবো। এই গাছ যেন আমরা রোপণ করার মাধ্যমে, পরিচর্যার মাধ্যমে এই বাংলাদেশটাকে ভালো রাখি। জেলার আত্রাইতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পতিশর কাচারিবাড়ি সংলগ্ন রবীন্দ্রনাথ ইনস্টিটিউশন চত্বর মেতে ওঠে সবুজ বন্দনায়। এই গাছটি আমাদের অনেক উপকার আসে। প্রথমত আমি বলতে চাই, এটি হলো আমাদের অক্সিজেন। অক্সিজেন না থাকলে আমরা বাঁচতে পারবো না। গাছ আমাদের ফল দেয়, গাছ আমাদের বিভিন্ন নিত্যকার্যে ব্যবহার হয় একটা জিনিস। প্রকৃতি ও জীবন ক্লাব, এই গাছটা আমরা বাসায় নিয়ে গিয়ে লাগাবো। জীবন বাঁচাতে এবং অর্থনৈতিক ভিত্তি গড়তে গাছের গুরুত্ব তুলে ধরেন বিশিষ্টজনরা। আমি চ্যানেল আয়ের প্রকৃতি ও জীবনকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এত বড় একটা মহৎ গুণ, একটা উপকারী কাজে আপনারা যে উদ্যোগ নিয়েছেন। এবারে আমরা উদ্যোগ নিয়েছি যে প্রত্যেকটা উপজেলায় 5 কিলোমিটারে আমরা টার্গেট নিয়েছি যে 5 কিলোমিটার করে আমরা বৃক্ষ রোপণ করবো এবং এটা সংরক্ষণের ব্যবস্থা করব। বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে বৃক্ষায়ন অব্যাহত রাখার প্রত্যয় প্রকৃতি ও জীবন ক্লাবে। মুশাহিদ রনি, চ্যানেল আই। এবার জানাবো অন্যান্য খবর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নেয়ার পর প্রথম কার্যদিবসে একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন। অনিয়ম দূর করে শিল্পকলা একাডেমিকে আরও গতিশীল করার দৃঢ় প্রত্যয় জানিয়েছেন রেজাউদ্দিন স্টালিন। জাকিয়া আক্তারের রিপোর্ট। এক বছরের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নিলেন ৮০ ও ৯০ দশকের আলোচিত কবি রেজাউদ্দিন স্টালিন। সোমবার সকালে তাকে শুভেচ্ছা জানান একাডেমির কর্মকর্তা কর্মচারীরা। প্রথম কর্মদিবসকে জীবনের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করে শিল্পকলা একাডেমি নিয়ে কর্মপরিকল্পনার কথা জানান নতুন পরিচালক স্টালিন। সামনে আমাদের শারদীয় উৎসব আছে, আমাদের লালনের দিবস আছে এবং অনেকগুলো বড় বড় কর্মযজ্ঞ সামনে আমাদের আসছে। সেখানে আমরা বাংলাদেশের কৃতি গুণী তরুণ শিল্পীদেরকে আমরা অংশগ্রহণের সুযোগ দেব, যারা এই বাংলাদেশকে ধারণ করে, লালন করে এবং ভালোবাসে। সেই মানুষগুলোর সঙ্গে আমাদের সংস্কৃতিকে একীভূত করে, সমন্বিত করে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। দুর্নীতি ও অনিয়ম দূর করে শিল্পকলা একাডেমিকে গতিশীল করাকে মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। শিল্পকলা একাডেমিতে অনেক অনিয়ম, বৈষম্য এর আগে ছিল। তো আমি আমার সময় চেষ্টা করব সেই অনিয়ম, বৈষম্য থেকে মুক্ত করে শিল্পকলা একাডেমিকে একটি গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করা। ভবিষ্যতে দেশের সব শিল্পকলা একাডেমিকে ঢেলে সাজিয়ে শিল্প সংস্কৃতির চর্চা ও বিকাশকে আরও ত্বরান্বিত করার প্রত্যাশা করেন কবি রেজাউদ্দিন স্টালিন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ক্ষমতাধর 3 দেশের আনুষ্ঠানিক স্বীকৃতির পর এবার দিল পর্তুগাল। কতটা লাভবান হবে ফিলিস্তিন, বিশ্ববাসীর প্রশ্ন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে।
বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, গত 3 নির্বাচনে শেখ হাসিনাকে সহযোগিতা করে দেশকে কলঙ্কিত করেছে ইসলামী আন্দোলন। লক্ষ্মীপুর বিএনপি আয়োজিত সম্মেলনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, ইসলামী দলগুলো নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করছে। ছিল না, তারা এই বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করে নাই। 2014 নির্বাচন বলেন, 2018 নির্বাচন বলেন, 2024 নির্বাচন বলেন, হাসিনাকে সহযোগিতা করে হাসিনার স্থায়িত্ব পালিয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমনায় পীর, এই ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, এই ফাঁকা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় বেইমান হিসাবে। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ও লালদিয়ার চরকে বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে শ্রমিক সমাবেশ করেছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। আয়োজনে বক্তারা বলেন, ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না করলে দেশব্যাপী শ্রমিক আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় জাতীয়তাবাদী বন্দর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হারুন, শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি AM নাজিমউদ্দিন এবং অন্যরা উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা শুধু সিটি কর্পোরেশন বা সরকারের একার দায়িত্ব নয়, জনগণের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির CIU জামাল খান ক্যাম্পাসে পরিচ্ছন্নতার সচেতনতামূলক প্রচারাভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতা CIU এবং ইয়াং ওয়ান কর্পোরেশনের যৌথ আয়োজনে এ কর্মসূচি হয়। গ্রিন চিটাগং এবং ক্লিন কমিউনিটি, এই যে কনসেপ্ট, এই যে জার্নিটা, সামাজিক আন্দোলন, এই জার্নিটাতে অন্তর্ভুক্ত হয়েছে এবং স্টুডেন্টদের মাধ্যমে আমরা একটা সার্বিক সমাজ সচেতনতা তৈরি করতে পারবো। অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর অভিযোগ থেকে অব্যাহতির জন্য খুলনার এক ঠিকাদারের কাছে 10 লাখ টাকা ঘুষ দাবি করেছেন খোদ দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তা। ঠিকাদার শহীদুল আলম দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ দিতে আসলে বিষয়টি গণমাধ্যমের সামনে আসে। তিনি জানিয়েছেন, খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আবুল হাশেম স্থানীয় ঠিকাদার SR ট্রেডার্সের মালিক শহীদুল ইসলামের কাছে এই ঘুষ দাবি করেন। পরে অভিযোগের বিষয়ে দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আক্তারুল ইসলাম জানিয়েছেন, অভিযোগটি যাচাই বাছাই করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। ইতোমধ্যেই বিভিন্ন ঘুষ ও দুর্নীতির দায়ে 5 জন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কল দিয়ে বলতে হচ্ছে কি যে আমি মোহাম্মদ আবুল হাশেম, আমি দুদক কর্মকর্তা, আমি বাগেরহাটে আমার পোস্টিং। আপনার এই রিপোর্ট আপনার পক্ষে দিব যে প্রকাশ্য অনুসন্ধান করবে, এই জন্য আপনি আমাকে 10 লাখ টাকা দিবেন, আমাকে এবং খুলনা অফিস, আমাদের বাগেরহাট অফিস, খুলনা অফিসকে 10 লাখ টাকা। আমি বললাম, স্যার আমার বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি খারাপ, আমার বিলের সমস্যা, আমি বিল পাচ্ছি না। তা উনি অনেক দরাদরি করে বলতেছে, আপনি আগামী সোমবার মানে আজকে 5 লক্ষ টাকা দিতে হবে, 5 লাখ টাকা দিবেন এবং আমার সাথে দেখা করবেন। অভিযোগের যদি সত্যতা প্রমাণ হয়, দুদক ওনার বিরুদ্ধে কঠিন অবস্থান গ্রহণ করে। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া স্বীকৃতি দেওয়ার পর এবার আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। শীঘ্রই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে আরেক প্রভাবশালী দেশ ফ্রান্স। এর মধ্য দিয়ে জাতিসংঘের 193টি সদস্য দেশের প্রায় 75%-ই স্বীকৃতি পাওয়ার পথে ফিলিস্তিন। আর নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য দেশের 4টিরই স্বীকৃতি পেতে যাচ্ছে তারা। তবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পরও কতটা লাভবান হবে ফিলিস্তিন, এ প্রশ্ন বিশ্ববাসীর। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।
গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল প্রভাবশালী 3 দেশ যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। Today we join over 150 countries who recognize a Palestinian state also. এর পরপরই নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঞ্জেল। Não apaga, todavia, a catástrofe humanitária. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ফ্রান্সের শিগগিরই ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার কথা থাকলেও সরকারকে চাপ দিতে প্যারিসে সমাবেশ করেছেন হাজারো ফরাসি। গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান তারা। গাজায় 2 বছর ধরে চলছে ইসরায়েলি হামলা ও হত্যাযজ্ঞ। ফিলিস্তিনের স্বীকৃতির মাধ্যমে শক্তিশালী নৈতিক বার্তা দেওয়া গেলেও বাস্তবে পরিবর্তনের সম্ভাবনা কতটুকু এ নিয়ে রয়েছে প্রশ্ন। ফিলিস্তিন এমন একটি দেশ যার অস্তিত্ব আছে আবার নেই। বিভিন্ন দেশে ফিলিস্তিনের কূটনৈতিক মিশন রয়েছে, জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক সদস্য তারা। তবে ইসরায়েলের সাথে বিরোধের কারণে ফিলিস্তিনের স্বীকৃত আন্তর্জাতিক সীমানা, রাজধানী ও সেনাবাহিনী নেই। ফিলিস্তিনকে একের পর এক আন্তর্জাতিক স্বীকৃতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলা থেমে নেই। 24 ঘন্টায় একই পরিবারের 25 সদস্য সহ আরও 68 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রাজধানীর শিল্পকলা একাডেমিতে মিথস্ক্রিয়া আলোচনা ও এস.এম. সুলাইমান প্রণোদনা 2025 অনুষ্ঠিত হয়েছে। 21 পদকপ্রাপ্ত নাট্যকার, অভিনেতা ও সঙ্গীতজ্ঞ এস.এম. সুলাইমানের জন্ম মৃত্যুকে স্মরণ করে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠান করেছে তার দল থিয়েটার আর্ট ইউনিট। থিয়েটার আর্ট ইউনিটের ভারপ্রাপ্ত দল প্রধান সেলিম মাহবুবের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আজাদ আবুল কালাম, বাকার বকুল, শামীমা শওকত লাভলি ও অন্যরা। এবার জানাবো কৃষি সংবাদ। চলতি বছর অতি বর্ষণ ও অতিরিক্ত গরমে প্রায় সব চাষাবাদই ক্ষতিগ্রস্ত হচ্ছে। চাষিরা কিছুদিন আগেই আমন ধানের চারা রোপণ করে শেষ করেছেন। এর মধ্যেই ধানে ব্যাপক হারে হলুদ মাজরা পোকার সংক্রমণ দেখা দিয়েছে। নানা ধরনের কীটনাশক প্রয়োগেও সুফল পাচ্ছেন না চাষিরা। এবার জানাবো প্রকৃতি সংবাদ। পরিবেশ সংরক্ষণে দৃষ্টান্ত স্থাপন করেছে ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন বালিগাঁও ইউথ সোসাইটি। 16 বছর ধরে গাছের চারা বিতরণ, চারা রোপণের পাশাপাশি সংরক্ষণেও কাজ করছে সংগঠনটি। পরিবেশ বান্ধব নানা কার্যক্রমে অর্জন করেছে বৃক্ষপ্রেমী সংগঠনের খ্যাতি। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 44 পয়েন্ট কমে 5337 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 397টি কোম্পানির 544 কোটি 78 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 76 কোটি 70 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 44টির, কমেছে 303টির এবং অপরিবর্তিত রয়েছে 50টি কোম্পানির শেয়ারের দাম। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। অতি ভারী বৃষ্টিতে ফেনী শহরের বেশিরভাগ সড়কে জলাবদ্ধতায় শহরবাসীর দুর্ভোগ।
24 ঘন্টায় 117 মিলিমিটার বৃষ্টির রেকর্ড। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। অতি ভারী বৃষ্টিতে ফেনী শহরের বেশিরভাগ সড়কে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন শহরবাসী। গত 24 ঘন্টায় 117 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে ফেনীর আবহাওয়া অধিদপ্তর। সংবাদদাতাদের তথ্যে সৈয়দ অদিতের রিপোর্ট। বর্ষার শেষ সময়ে দেশজুড়ে মাঝে মধ্যেই ঝরছে অঝোর ধারায় বৃষ্টি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সড়কে জমে যায় পানি। সোমবারের ভারী বৃষ্টির পানিতে সয়লাব হয় ফেনী শহর। এতে দুর্ভোগে পড়েন শহরবাসী। শহরের ডাক্তারপাড়া, শহীদুল্লাহ কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি ভবন সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। খাল ও ডোবা দখল হওয়ায় সহজেই নামে না পানি, বলছেন স্থানীয়রা। 10 মিনিট বৃষ্টি হলে এটার ভিতরে একবারে হাঁটু সমান পানি চলে আসে। হাঁটু পর্যন্ত পানি, চলাফেরা করতে অনেক অসুবিধা। পরীক্ষাতে আমাদের অনেক কষ্ট হয়েছে যাওয়ার টাইমে, তা আসার টাইমে রিক্সা করে যাচ্ছি। ওখানে রাস্তাগুলোতে অনেক পানি, ঘুরে ঘুরে আসছে। পানি নামার যে জায়গাটা আছে ওটা স্পেসিফিক জায়গাটা কম কারণে পানি এভাবে অল্প বৃষ্টিতে পানি উঠে যায়। জলাবদ্ধতা দূর করতে পৌরসভার কর্মীরা নিয়োজিত রয়েছেন। যে অবকাঠামোর যে দুর্বলতা আছে এবং প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, জলাবদ্ধতা বিভিন্ন কারণে যে সড়কের যে বর্তমানে একটু বেহাল দশা, সেটি খুব দ্রুততম সময়ের মধ্যেই পৌরসভা কাটিয়ে উঠবে। সড়কগুলো দ্রুত চলাচলের উপযোগী করে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। সৈয়দ মাদিহ আদিদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। রংপুরে তিস্তা নদী বেষ্টিত চরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা সভা হয়েছে। রোটারি ক্লাবের শিক্ষা ও সাক্ষরতা মাস উপলক্ষে আয়োজনে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর ইলিয়াস প্রামাণিক। গঙ্গাচড়া সরকারি কলেজের অধ্যক্ষ তপন চন্দ্র মোহন্তের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সরকারি বেগম রোকেয়া কলেজের শিক্ষক আজহারুল ইসলাম দুলাল, রোটারি ক্লাবের সভাপতি আবু বকর বাড়ি মিঠু, সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফি এবং অন্যরা। শিক্ষায় মেধা ও সময়ের সঠিক ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেন বক্তারা। সমাজসেবা অধিদপ্তরকে ধূমপান মুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার নারী মৈত্রীর আয়োজনে ঢাকার সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। জানানো হয়, এখন থেকে অধিদপ্তরের অভ্যন্তরে তামাকজাত দ্রব্যের বিক্রয় ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা অনুসরণে কার্যক্রম পরিচালিত হবে। প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন শিবানী ভট্টাচার্য ও তাসফিয়া নওরিন। সভাপতিত্ব করেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহিন আক্তার ডলি। সভায় অধ্যাপক ডক্টর খালেদা ইসলাম, ডক্টর তনুশ্রী হালদার এবং অন্যরা উপস্থিত ছিলেন। মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউএনও মোহাম্মদ আনোয়ার হোসেন বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং অন্যরা উপস্থিত ছিলেন। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পোষ্য কোটা নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের পক্ষে বিপক্ষে অবস্থানে 25শে সেপ্টেম্বরের পরিবর্তে 16ই অক্টোবর রাকসু নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি 150 আসনে বিজয়ী হতে পারে দাবি, তরুণদের বৃহত্তর জোট আসছে বলে ঘোষণা। এদেশে কর দিলেও সেবা পাওয়া যায় না অভিযোগ, তারল্য সংকট ঘোচাতে সঞ্চয়পত্র বেচাকেনায় আলাদা বাজারের সুপারিশ। দেরিতে হাসপাতালে আসায় ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে বললেন স্বাস্থ্যের ডিজি, শনাক্তকরণ কিট ও ওষুধের ঘাটতি নেই মন্তব্য। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষার অভিযাত্রায় তরুণদের বেশি যুক্ত হওয়ার আহ্বান। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।